দেখেন আমাদের এরপরে আছে বিজনেস কার্ড, আইডি কার্ড, ইনভলভ। এগুলো আমরা একটু স্কিপ করতেছি, স্কিপ করে আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি লোগো ক্লাসে। ঠিক আছে, আমি একটা লোগো ক্লাস নিব আপনাদের এখন। আপনারা টোটালি কাজ অফ করবেন, ওকে। ঠিক আছে? তো ভালো করে খেয়াল করবেন, কি বোঝাচ্ছি এটা আপনারা বলবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের প্রথমে বলেন তো লোগো কাকে বলে? আরে কাজ বন্ধ করেন, লোগো দেন। বলেন তো লোগো কাকে বলে? যেহেতু মানে আমার একটা কোম্পানি ব্র্যান্ডিং, এটা তো ব্র্যান্ডিং আমরা জানি, বাট কাকে বলে? সিম্বল। লোগো হচ্ছে একটা সিম্বল বা একটা প্রতীক যা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে, তাই না? আচ্ছা, এখানে লেখা আছে হোয়াট ইজ লোগো। লোগো ইজ এ গ্রাফিক্স মার্ক, সিম্বল অথবা ফ্ল্যাগ ডট 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 আরো অনেক কিছু হতে পারে। দেখেন আমাদের এখানে লেখা আছে যে একটা পারফেক্ট লোগো তৈরি করার জন্য বেশ কিছু পথ অতিক্রম করতে হয় বা শিখতে হয়, বা এই কটা পথ অনুসরণ করা উচিত। দেখেন প্রথমে লেখা আছে যে এ লোগো মাস্ট বি সিম্পল। একটা লোগো তৈরি করতে গেলে একটা লোগো অবশ্যই সিম্পল হতে হবে, তো সহজ। একটা লোগো অবশ্যই সহজ হতে হবে। 2 নাম্বার আছে এ লোগো মাস্ট বি মেমোরেবল। একটা লোগো তৈরি করতে গেলে অবশ্যই লোগোটাকে স্মৃতিযুক্ত থাকতে হবে। আর 3 নাম্বার আছে এ লোগো মাস্ট বি এন্ডুরিং, অর্থাৎ এগুলো একটা লোগো তৈরি করলে সেটা যেন স্থায়ী হয়, অর্থাৎ সেই লোগোটা তৈরি করার পর 20 বছর 50 বছর যেন ওই লোগোটা দিয়েই তারা চালাতে পারে। ঠিক আছে, এই যে দেখেন আপনারা বাংলালিংক চিনেন না? এখন আমরা যখন আমি হয়ে দেখে আসতেছি যে বাংলালিংকের ওই একটাই লোগো, রিসেন্টলি দেখবেন যে বহু বছর পরে তারা তাদের লোগোটা চেঞ্জ করেছে, তাই না? আচ্ছা, এইরকম একটা লোগো কিন্তু তৈরি করার পর হুট করে 1-2 বছরে কিন্তু চেঞ্জ হয় না। মানে অনেক বছর যাওয়ার পরে যদি কোম্পানির মনে হয় যে না আমাদের লোগোটা মানে রিডিজাইন করা উচিত, তখন কিন্তু আবার তারা রিডিজাইন করে। আচ্ছা, তো দেখেন লোগোর ভিতরে অনেকগুলো ভাগ আছে। লোগোর ভিতরে আছে মিনিমাল লোগো, লোগোর ভিতরে আছে গ্রিড লোগো, নেগেটিভ স্পেস লোগো, গোল্ডেন রেশিও লোগো এবং হচ্ছে মাস্টার লোগো। আমি এখানে দেখেন মানে এই লোগোগুলো হচ্ছে একটু পপুলার, অর্থাৎ আমি এই 5 ধরনের লোগো আপনাদেরকে করাবো। এই জন্য এই শুধুতে এই কটা এখানে লিখে রাখছি বলে এই কটাই আছে এমনটা কিন্তু এখানে না। ঠিক আছে, এর নিচে কিন্তু আরো অনেকগুলো থাকে, যেমন মডার্ন লোগো, টাইপোগ্রাফি লোগো, সিম্বলিক লোগো, বিভিন্ন ধরনের হতে পারে। তবে সবচেয়ে বেশি যেগুলো পপুলার সেইগুলো কিন্তু আপনাদের এখানে লেখা আছে। এবং প্রতিটা লোগো আপনি যে শুধু যে পেন টুল দিয়ে করেন এমনটা কিন্তু লোগোটা কিন্তু পেন টুল দিয়ে হয় না। ঠিক আছে, পেন টুলের বাইরেও কিন্তু লোগোটা তৈরি করা হয়। ঠিক আছে, এবং লোগোর জন্য একটা নির্দিষ্ট মাপ আছে, একটা নির্দিষ্ট সাইজ আছে। ঠিক আছে, ওকে। আমরা যদি একটু লোগোর নিচে আসি তো দেখেন আমাদের এখানে লেখা আছে হোমওয়ার্ক লোগো, লোগো হিস্ট্রি, অ্যাপেল লোগো, নাইকি, বিএমডব্লিউ, গুগল, কোকোকোলা, এরকম বিভিন্ন ধরনের হাবিজাবি লোগো আমার এখানে লেখা আছে। তো এই লোগোগুলো এখানে লেখা আছে কেন? কারণ আপনাকে এর হিস্ট্রিগুলো জানতে হবে। আমি যদি আপনাদেরকে একটা গল্প বলি আপনাদেরকে, ঠিক আছে? প্রথম লোগোর আবিষ্কার হয় মিশর। আদিম যুগে প্রথম লোগোর আবিষ্কার হয় মিশরে। মিশরে একটা রাজা ছিল, একটা রাজার অনেকগুলো মেড ছিল। মেড মানে আমরা চিনি, অনেকগুলো মহিষ ছিল। এইবার ওই মানে রাজার যে ওই যে কি থাকে প্রজা বলে না, যারা বসবাস করতো তাদেরকে প্রজা বলে। ওই এলাকার যারা প্রজা ছিল তাদেরও 1-2টা করে মহিষ ছিল। এখন ওই কৃষকদের মূল উৎস ছিল যে ওখান থেকে এই যে মেষের যে দুধ দহন করে এবং যে খৈটরি যা হয় এই বিক্রি করে তাদের সংসারটা চলত। ঠিক আছে, এখন রাজার ছিল 1-200 মেষ। ওই মেষগুলো যখন বিলে ছেড়ে দিত তখন ওই মেষগুলো কৃষকের মেষগুলো ছেড়ে দিত, কিন্তু রাজার সাথে যখন ওই মেষগুলো রাজার পালের সাথে চলে আসতো বাসায় তখন রাজার ওইগুলো ফেরত দিত না, বলতো ওগুলো যে আমার মেষ। ঠিক আছে, এইভাবে 1-2 দিন করার পরেই দেখা যাচ্ছে কৃষকের সব মেষগুলো রাজা নিয়ে নিয়েছে। তো নেয়ার পর কি হলো, কৃষকরা তখন পথে বসেছে যে তারা এখন ভাবলো যে কি করা যায়। এখন তারা এই চিন্তা ভাবনা থেকে শুরু করেছে যে আমরা এখন চুরি করব। ঠিক আছে, দেন তারপরে কি করে তারা চুরি করা শুরু করে এবং রাতে আজকে একটা কালকে একটা এভাবে চুরি করতে করতে অনেক মেষ তারা চুরি করে ফেলে। এবং ওই মেষগুলো চুরি করার পরে তারা আর ছেড়ে দেয় না, কারণ ছেড়ে দিলে রাজার ওই মেষের সাথে চলে গেলে রাজার সেটা ফেরত দেয় না। এখন রাজা একদিন তার ওই মেষের যে ঘর আছে গোয়াল ঘর বলা যায়, ওই গোয়াল ঘর যখন ভিজিট করতে গেছে তখন দেখে যে তার মেষের সংখ্যা অনেক কমে গেছে। এখন সে রাজসভার আয়োজন করলো যে আমার এতগুলো মেষ থেকে মেষের সংখ্যা তো কমে গেল কেন,
তখন বিভিন্ন বললো যে রাজামশাই হচ্ছে মেষ চুরি হচ্ছে। তো বললো এই চুরি কিভাবে আটকানো যায়। এখন এক একজন এক একবার বলতেছে যে প্রহরী বাড়ানো যায় বা মেষগুলো আর ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে। তখন সেনাপতি উঠে বলতেছে যে রাজামশাই আমরা যদি প্রতিটা মেষের গায়ে একটা চিহ্ন করে দিই তখন আর এটাকে চুরি করলে আমরা সেটা ধরতে পারবো। তাহলে কি চিহ্ন করা যায়। তখন কি করলো যে এই যে গোল ইলিপসের মতন একটা লোহা নিল, একটা গোল সার্কেল নিল, ওই সার্কেলটা গরম করে প্রতিটা মেষের গায়ে একটা করে সিল মেরে দিয়ে আসে এবং ঘোষণা করে দেওয়া হলো এই সিল মারা মেষ যদি কারোর গোয়ালে পাওয়া যায় বা মাঠে পাওয়া যায় তাকে এবং তার পরিবার সহ সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং এই সিম্পল একটা ইলিপস সেই সময় থেকে একটা লঘু হিসেবে ব্যবহার হয়ে আসতেছে। মাশাআল্লাহ। বুঝাতে পেরেছি? আচ্ছা, তো এই মানে দেখেন আমার এখানে দেখা আছে, আপনারা কিন্তু এতদিন জানতেন না যে এই ইলিপসের পিছনে কি আছে। স্যার চুরি বিদ্যা ফেলে ওই জায়গাতেই শুরু। না এর আরে হতে পারে এটা লোগোর সাথে একটা হিস্ট্রি। আচ্ছা, ধরুন এরপরে দেখেন আমাদের এখানে প্রথমে আমাদের কথার সাথে কিন্তু মিল আছে। একটা লোগো তৈরি করতে গেলে অবশ্যই সিম্পল হতে হবে। অ্যাজ লাইক আপনি একটা নাইকের লোগোটা দেখেন, জাস্ট একটা সিগনেচার মতো একটা টিক চিহ্ন। হ্যাঁ, এই লোগোটার ভিতরে কিন্তু একটা হিস্ট্রি আছে। এই যে অ্যাপেল লোগো, অ্যাপেল লোগোটা কিন্তু আগে এমন ছিল না, অর্থাৎ এই লোগোর পিছনে কিন্তু একটা প্রচুর বড় একটা হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা আপনি জানতে হবে। যদি আপনি যখন জানবেন তখন আপনার একটা লোগোর প্রতি আগ্রহ বাড়বে যে এই লোগোটা এমন কেন হলো, এমন না হয়ে এমন কেন হলো। আমি আপনাদেরকে হিস্ট্রি জানেন? হ্যাঁ এই অ্যাপেল লোগোর হিস্ট্রি জানেন? না জানলে কি বলবেন? আচ্ছা, আমি আপনাকে আরো একটা লোগোর হিস্ট্রি বলতেছি। আদিম যুগে এবং মধ্যযুগ এই দুই যুগের মাঝামাঝি সময়ে প্রথম লোগোর আবিষ্কার হয় চীনে। বুঝতেছে? আচ্ছা, প্রথম লোগোর আবিষ্কার হয় চীনে। চীনে একটা কুমোর ছিল। কুমোর বুঝেন আপনারা? কুমোর বুঝেন যারা হচ্ছে হাড়ি পাতিল বানায়, মাটির হাড়ি পাতিল, তাই না? আচ্ছা, এখন সেই সময় কিন্তু এই আমাদের মতন মেলামাইন এগুলো ছিল না, তখন মাটির হাড়ি পাতিল ছিল, তাই না? আচ্ছা, মাটির হাড়ি পাতিল ছিল। তো একটা কুমোর ছিল ভালো যে হাড়ি পাতিল বানায় বিক্রি করতো, ঠিক আছে। এখন তো দেখলো যে ওইখানে ওই চীনে যত মানুষজন ছিল তখন দেখা যাচ্ছে তার কাছ থেকে সবাই কিনতেছে। এখন তার ব্যবসার লাইন যখন ভালো তখন ওই জায়গায় একটা বদ কুমোর উঠলো। বদ কুমোর বলতে কি যে ওর বেচা কেনা যেহেতু ভালো হচ্ছে আমি ওর পাশে একটা দোকান দিব। এখন দোকান দেওয়ার পরে কি হলো যে সে ওই কুমোরের দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বেচা কেনা হচ্ছে। এখন ওই যে বদ কুমোর উঠছে মানে যে একটু বদ টাইপের, ওর কাছ থেকে কেনার পরে কি হয় যে এই হাড়ি পাতিল গুলো 2 দিন যাওয়ার পরে নষ্ট হয়ে যায়। এখন সবাই এসে যে আসল আছে তাকে এসে দোষ করে যে তোমার কাছ থেকে জিনিস কেনার পরে আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন সবাই আস্তে আস্তে যে আসল কুমোর আছে এই আসল কুমোরটাকে মানে ভুল বুঝতে থাকলো এবং এর বেচা কেনা কমতে শুরু করলো। এখন সবাই যে আছে বদ, তো তার কাছ থেকে সবাই কেনা শুরু করলো। কেন একটা কথা আছে কি জানেন, মানুষ ভালো জিনিসের কদর করতে জানে না, তাই না? আচ্ছা, এরপরে কি আছে জানেন, এরপরে আছে যে ওই যখন ওই ওনার কাছ থেকে কেনা শুরু করলো তখন এই কুমোরটা মনে করেন যে আস্তে আস্তে বেচা কেনা অফ হয়ে গেল। তখন এ মনে করেন যে বাসায় বসে আছে। তো এ ভাবলো যে আসলে কি করা যায়, আমার কাছ থেকে তো আমি এত বছর যাবত ব্যবসা করে আসছি বাট এমনটা হয় নাই, বাট রিসেন্টলি এমনটা হচ্ছে, কি করা যায়। তখন সে যখন আবার নতুন করে মানে এই যে থালা বাটি এগুলো বানানো শুরু করলো তখন কি করলো, মানে এই যে মাটির যে হাড়ি পাতিল বানাচ্ছিল তখন প্রতিটা হাড়ি পাতিলের গায়ে একটা করে সিংহ চিহ্ন আঁকে দিল, সিংহ চিহ্ন। এবং যখনই ওকে কেউ এসে দোষারোপ করতো তখনই বলতো সিংহ মার্কা দেখে কিনো। এরপরে দেখেন আপনাদের বাংলাদেশেও আপনাদের এখন দেখবেন যদি এমন কোনো দোষারোপ আসবে শহীদ মেলামাইন দেখে কিনো। বুঝাতে পেরেছি? বাস। তো আপনাকে এরকম জানতে হবে যে লোগোর আসলে হিস্ট্রি গুলো কি। যখন আপনি এগুলো পড়বেন জানবেন তখন আপনার ভিতরে কালার দিছে, কালারও হিস্টরি আছে। একটা আকাঙ্ক্ষা আসবে। দেখেন প্রতিটা একটা কালারের উপর একটা থিওরি ক্লাস আছে, লোগোর উপর মিনিমাম 3টা থিওরিক্যাল ক্লাস আছে, ঠিক আছে, যেগুলো আমরা করে এসেছি। বুঝতে পেরেছি? আমরা চেষ্টা আপনাদেরকে যত শর্টকাটে আপনাদের দেওয়া যায়, ঠিক আছে। আপনারাও ঠিক যেমনটা আসল জিনিসের কদর করতে জানেন কম। ওকে, এবার আমরা দেখব যে আমাদের এখানে বেশ কিছু আছে, এই যে অ্যাপেল লোগোটুকু যা কিছু আছে এইগুলো লেখা আছে এই জন্য আমাকে শোনানোর দরকার নাই। যদি আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে চান তবে আপনাকে এগুলো জানতে হবে। আপনি নিজে নিজে পড়বেন, আপনার ভালোর জন্য পড়বেন যে আমি সামনে ফাইবারে কাজ করব, একটা লোগো তৈরি করতে গেলে আমার এগুলো জানা উচিত। একটা লোগোতে অবশ্যই মেমোরিযুক্ত কিছু থাকে।
একটা লোগোতে অবশ্যই মেমোরিযুক্ত কিছু থাকতে হয়, ঠিক আছে? উদয় পেন টুল দিয়ে তৈরি করে দিলাম, ওটা কিন্তু একটা লোগো হয় না। আচ্ছা, এবার আপনাকে প্রথমে দেখেন একটা জিনিস আপনাকে জানতে হবে যে লোগোর আরো কিছু আছে। আপনাকে আপনি যদি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হতে চান, তবে একটা লোগো ডিজাইনার করতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? স্কেচ করা জানতে হবে। আপনাকে খাতায় স্কেচ করতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে একটা ইমেজ ওপেন দিব, বলেন তো আমার এই ইমেজটাতে, এখানে ইমেজটা একটু ওপেন হোক, বলেন তো এখানে শাহরুখ খানের ছবি আছে কোনটা? স্যার আপনারা যেটা করেছেন এটা। বলেন তো ঐশ্বরিয়া রায় আছে কোন ছবিটাতে? হ্যাঁ, এই দুইটা, এখানে দুইটা। এটা ঐশ্বরিয়া রায়, তাই তো? আচ্ছা, বলেন তো এখানে শাকিব খানের ছবি কোনটা? নেই, রুমাল ঘাটে 2 নাম্বারটা নাকি? নেই স্যার। হ্যাঁ, অবশ্যই সালমান শাহ ছবি কোনটা? স্যার সেকেন্ড না সালমান শাহ, সালমান শাহ ওই লাস্টেরটা। এটা হ্যাঁ। সালমান শাহ। আর না প্রথমেরটা ওইটা। শাকিল খান না না, ওকে, দেখেন। আচ্ছা আচ্ছা, এত কনফিউশন দরকার নাই। আপনি ওপেন করে দেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাই। দেখেন, খেয়াল করেন, আপনাদের যে কটা বলেছেন এর ভিতরে আসলে কেউই নাই। এখানে আছে মাস্টার রিপোর্টার রামচরণ, হিরো আলম, সুধীর আর আইমান সাদিক। দেখেন, এখন যখন ফেস দেখতেছেন তখন কিন্তু আপনি তাকে চিনতে পারতেছেন যে এ আসলে কে, তাই না? অর্থাৎ একটা ফেস আর একটা লোগো একটা কোম্পানির আইডেন্টিটি বহন করে। হ্যাঁ, একদম। তার মানে আপনাকে একটা লোগো তৈরি করতে গেলে এমন ভাবে তৈরি করতে হবে যেটা মানুষ মানে দেখেই যেন বলতে পারে এটা কিসের এটা লোগো কিসের লোক? বা এটা কোন কোম্পানির। এখন যদি আমি আপনাকে আমার এই ফোনটা দেখাই, আপনি কিন্তু বলতে পারবেন না যে এটা কিসের, বলতে পারবেন? বাট যখন আমার এইটা হচ্ছে অ্যাপেলের হবে, তখন এইভাবে যদি আপনার পিছন ভিডিও দেখাই, আপনি বলতে পারবেন যে এটা অ্যাপেল, তাই না? অর্থাৎ একটা লোগো কিন্তু একটা কোম্পানির পরিচয় বহন করে। অর্থাৎ একটা লোগো তৈরি করতে গেলে এমন ভাবে তৈরি করতে হবে যে মানুষ দেখলেই যেন চিনে। বুঝাতে পেরেছি? আচ্ছা, এটা ছিল আপনাদের জন্য একটা উদাহরণ। আচ্ছা, আরো কিছু উদাহরণ আমি আপনার রাখি যে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ কিভাবে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখেন, এখানে আমার দেয়া আছে লোগো নেম। আমার লোগো নেম দেয়া আছে এখানে নিউট্রি, এখানে ক্লায়েন্ট দেয়া আছে এদের একটা এগ্রো ফার্ম, ঠিক আছে? এরপর দেয়া আছে স্লোগান দেয়া আছে পাস্তুরাইজ মিল্ক, এখানে কালার প্রিফারেন্স দেয়া আছে সায়ান, ব্লু, হোয়াইট, ইন্ডাস্ট্রি হচ্ছে ডেইরি এন্ড এগ্রো, ঠিক আছে? এখানে এইটা দেখা যাচ্ছে, বুঝা যায়? এখন আপনার ডিজাইনার হিসেবে আপনার এই লোগোটা যখন আপনাকে ক্লায়েন্ট এতটুকু মানে ব্রিফ আপনাকে দিবে, এর পরবর্তী পদক্ষেপ আপনার কি হওয়া উচিত? এর পরবর্তী পদক্ষেপ আপনার হতে হবে একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে বসা। পরবর্তী পদক্ষেপটা হবে কি হবে? আপনাকে একটা হাতে স্কেচ করতে জানতে হবে। দেখেন, আমাদের যে ডিজাইনারটা এটি করেছে, প্রথম করেছে কি একটা নিউট্রি, বাংলায় লিখেছে পাস্তুরিত তরল দুধ। এরপরে সে কি করছে, সেম জিনিসটা বাংলাতেও লিখছে এবং ইংরেজিতেও লিখছে, এবং ওটা থেকে দেখেন এটা যেহেতু একটা ফার্ম, তার মানে অবশ্যই তাদের মূল উৎস হচ্ছে গরুর দুধ, তাই না? অর্থাৎ দেখেন এখানে ফোটা ফোটা বেশ কিছু রাখছে, এখানে একটা প্যাকেট রাখছে, কারণ তারা এটা হচ্ছে ফ্যাক্টরি, যেহেতু তাদের ইন্ডাস্ট্রি, তার মানে এটা দুধগুলো তারা সাপ্লাই দিবে। তো এরপরে কি করছে দেখেন, ওখান থেকে এটা থেকে একটু ইমপ্রুভ করছে এটা। দেখেন একটা কি করছে, একটা দুধের প্যাকেটের মাঝখানে লিখে রাখছে নিউট্রি। দেখেন ওটা থেকে আবার একটা করছে এটা থেকে দেখেন এই একটা, আবার এটা থেকে দেখেন এটা একটু ইমপ্রুভ হয়েছে না? এখন এটা থেকে দেখেন এটা, আবার এটা থেকে এটা দিয়েছে। অর্থাৎ আস্তে আস্তে কাজগুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে। অ্যাজ লাইক যখন আপনি 9 10 এ পড়তেন, তখন 9 10 এ আপনার ক, খ, গ এবং ঘ চারটে প্রশ্ন থাকতো, কিন্তু আপনি কি করতেন, ক এবং খ দুইটা মুখস্থ করতেন এবং গ এবং ঘ উদ্দীপক বুঝে এবং নিজে একবার রিডিং করে পরে গিয়ে মুখস্থ লিখতেন, তাই না? এখন যখন আপনি লিখতেন তখন দেখতেন যে আপনার ভিতরে কিন্তু অটোমেটিকলি চলে আসে যে এরপরে কোন অর্থ হবে, তাই না? তো আপনি যখন খাতায় স্কেচ করতে বসবেন তখন কিন্তু আপনার কাছে এটা অটোমেটিকলি চলে আসবে। এইবার যদি পরবর্তী পদক্ষেপে যাই, যে একটা পারফেক্ট লোগো কেমন ভাবে তৈরি করেছে, দেখেন এটা পারফেক্ট করেছে কি, যে দেখেন এই যে নিউট্রি লিখছে, এই যে স্যাম্পলগুলো দেয়া আছে যে কোনটা থেকে কোনটা ইমপ্রুভ করেছে, বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন। এরপরে যদি আমরা পরবর্তী ধাপে যাই, যে পরবর্তী ধাপে দেখেন ওই যে নিউট্রি লোগোটাকে কত সুন্দর করেছে, যেটা পারফেক্টলি, এটা দেখেন ইংরেজিতেও করেছে বাংলাতেও করেছে, দুইটা দেশে করে নিয়েছে। আমরা যদি এখান থেকে এটা টাইপোগ্রাফি বলা যায়, দেন এখান থেকে পরেরটায় যাই, দেখেন একটা পারফেক্ট লোগো কিন্তু আমার তৈরি করে ফেলেছে। আমার কালার দেওয়া ছিল সায়ান, ব্লু এবং হোয়াইট। দেখেন আমার এখানে হোয়াইট কালার আছে, সায়ান কালার আছে এবং এখানে ব্লু কালার আছে।
আমার ছিল পাস্তরিত তরল দুধ, এটা পাস্টারাইজ মিল্ক। অর্থাৎ একটা পারফেক্ট লোগো তৈরি করতে গেলে আপনাকে প্রফেশনালি হাতে স্কেচ করে তারপরে তৈরি করতে হয়। বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। ক্লিয়ার? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যদি এবার আমরা একটু পরবর্তী কাজে যাই, এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রথমে লেখা আছে মিনিমাল লোগো। মিনিমাল লোগোটা কি? একটা আইকন টাইপের লোগোকে আমরা সাধারণত বলে থাকি মিনিমাল লোগো, যে এগুলো সাধারণত পেন টুল দিয়ে তৈরি করে, আবার গ্রিড দিয়েও তৈরি করা হয়। এটা জাস্ট সিম্পল একটা আইকন, ঠিক আছে? এই যে আমরা এটাকে বলি মিনিমাল লোগো, আপনি ফাইবারে যাবেন, এটাকে বলবেন মিনিমালিস্ট লোগো। বুঝতে পেরেছি? আমরা যদি পরবর্তীটা দেখি, যে আমরা প্রতিটা লোগো একবারে দেখব। গ্রিড লোগোটা কি? এই গ্রিড লোগোটা হচ্ছে যে লোগোগুলো আপনার মূলত লাইন টুল ব্যবহার করে করা হয়। শুধু এই গ্রিড ব্যবহার করে এই লোগোগুলো করা, এই গ্রিড ব্যবহার করে হাজার হাজার লোগো তৈরি করা হয়। তবে এটা করার জন্য আপনার কোনো লাগবে না, যে আপনার পূর্বে কোনো ধারণা লাগবে, এমনটা লাগবে না। আপনি শুধু লাইন টুল টানার পরে কিভাবে লোগো তৈরি করতে চান, জাস্ট খাতায় একবার স্কেচ করে হুবহু সেভাবে মেরে দিবেন। এবার যদি আমরা পরবর্তীতে যাই, প্রতিটা লোগো আমরা একটু দেখি। দেখেন এখানে লেখা আছে নেগেটিভ স্পেস লোগো। নেগেটিভ স্পেসটা হচ্ছে কি, যে আপনার কোনো জিনিস সেখানে নাই, বাট সেটা মনে হবে যে ওখানে আছে। ধরেন আমি এখান থেকে ইমেজে চলে গেলাম, আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি, দেখেন এটা আমি করলাম। দেখেন এখানে আমার প্রথমে লেখা আছে ফিডেক্স, দেখেন, এবং ই এবং এক্স এর ভিতরে একটা অ্যারো চিহ্ন আছে, যদি আপনি ভালো করে খেয়াল করেন, তাই না? প্রথমে কিন্তু আপনার এটা চোখে পড়বে না, তাই তো? এই যে মাঝখানে যে অ্যারো কিটা আছে, এই অ্যারো কিটাই হচ্ছে আমার একটা নেগেটিভ স্পেস। আমি যদি আরো নিচের দিকে যাই, আরো একটু নিচের দিকে স্ক্রল করি, হয়তো এখানে দেখেন এখানে আছে কি একটা শিফট, এখানে শিফট, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু এইচ একটা আছে, দুইটা অ্যারো কি দিয়ে বোঝানো হচ্ছে একটা এইচ আছে। অর্থাৎ এই এইচটাই কিন্তু আমার এখানে ব্যবহার হয়ে আসছে একটা নেগেটিভ স্পেস হিসাবে। আমরা যদি আরো নিচের দিকে যাই, এখানে আমরা আরো কিছু দেখতে পাবো, এরকম অনেকগুলো আসবে। দেখেন এখানে আছে 63, অর্থাৎ দেখেন এখানে দেখেন এই যে 63, বোঝা যায়? অর্থাৎ এই যে কেটে দিয়েছে, এই কাটা জিনিসটাই হচ্ছে আমার কি একটা নেগেটিভ স্পেস। আমি যদি আরো যাই, এখানে আপনি অনেকগুলোই এখানে দেখতে পারেন। বুঝতে পেরেছি? এখানে আপনি দেখে দেখে অনেকগুলো দেখতে পারেন যে আসলে লোগোগুলো কেমন ভাবে এখানে তৈরি করেছে। হ্যাঁ, আবার দেখেন এই লোগোটা দেখেন, এটা কি একটা ঘোড়ার মুখে একজন বসে আছে, তাই তো নাকি? বাট আসলে কিন্তু এখানে নাই, উপরে কি আছে একটা ক্যাপ, তাই তো? আর এই ক্যাপটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে একজন আছে, আর এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভ স্পেস। ক্লিয়ার? এবার সবথেকে যে জটিল মানে জটিল বলা যায়, এরপরে আছে দেখেন এইখানে যে গোল্ডেন রেশিও আছে না, এই গোল্ডেন রেশিও এখানে আমার তিনটা জিনিস বাড়বে। দেখেন এই যে আমি সার্চ করলাম, গুগলে গিয়ে সার্চ করলাম গোল্ডেন রেশিও লোগো, এই যে গোল্ডেন রেশিও লোগো বলে সার্চ করলাম, তখন দেখেন আমার প্রথমেই এখানে সামনে শো হয়েছে গোল্ডেন রেশিও লোগোর ভ্যালু হচ্ছে 1.618। অর্থাৎ একটা লোগো, প্রফেশনাল লোগো তৈরি করতে গেলে গোল্ডেন রেশিও, গ্রিড এগুলো ব্যবহার করে তারপর তৈরি করতে হয়। দেখেন এই লোগো এখানে এই যে সূত্রটা আসছে, এটা ফিবানিকের সূত্র অনুসারে এখানে আসছে। অর্থাৎ আপনাকে বাসায় পড়তে হবে যে এই লোগোর ভ্যালু 1.618 কেন হলো। আমি যদি এখানে ইমেজে যাই, দেখেন এই যে বড় বড় কোম্পানি টুইটার, এই যে অ্যাপল, এই যে পেপসি, এইগুলো কি হয়েছে আপনার এই গোল্ডেন রেশিও ব্যবহার করে করা হয়েছে। এখান এই গোল্ডেন রেশিওকে ভাগ করা হয় তিন ভাগ, একটা হচ্ছে ইলিপস গোল্ডেন রেশিও, একটা হচ্ছে রেক্টেঙ্গল গোল্ডেন রেশিও, আর একটা হচ্ছে স্পাইরাল গোল্ডেন রেশিও। দেখেন এই যে এটা কচ্ছপ, এই কচ্ছপটা হচ্ছে আমার ইলিপস গোল্ডেন রেশিও দিয়ে করা, এবং এর মাঝখানে যে দেখেন এটা রেক্টেঙ্গল গোল্ডেন রেশিও, এবং এই যে ঘুরছে এটা হচ্ছে স্পাইরাল। অর্থাৎ এই রেক্টেঙ্গলেরও একটা নির্দিষ্ট মাপ আছে, এই ইলিপসেরও একটা নির্দিষ্ট মাপ আছে, এই যে স্পাইরালও একটা নির্দিষ্ট সাইজ বরাবর এখানে ঘুরছে। অর্থাৎ এই প্রতিটা জিনিস আমাদেরকে জানতে হবে। কিন্তু সর্বপ্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের গোল্ডেন রেশিওর ভ্যালু হচ্ছে 1.618। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আপনারা এই যে পাবজি, ফ্রি ফায়ার এগুলো দেখছেন? পাবজি, ফ্রি ফায়ার খেলা এগুলো অনেকে খেলে না আপনাদের সামনে এলাকায়। এখন দেখেন এরপরে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে লোগোটা, দেখেন আমাদের এখানে লেখা আছে মাস্কট লোগো। অর্থাৎ এই যে গেমিং রিলেটেড যতগুলো লোগো আছে, এই লোগোগুলোকে বলে হচ্ছে মাস্কট লোগো। আমি যদি এখান থেকে ইমেজে যাই, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ পেন টুল দিয়ে করা, এটা হচ্ছে একটা ভেক্টর বেস লোগো, ঠিক আছে? অর্থাৎ এই দেখুন গেমিং রিলেটেড সাইট এরকম ধরনের লোগোগুলো তৈরি হয় না, এই যে দেখেন এখন যে দেখি সবসময় বেশি অংশ কি
এই যে জুয়া খেলার লোগো এর সাইডে গুলো দেখবেন যে এই ধরনের লোগোগুলো সবথেকে বেশি চলে, তাই না? অর্থাৎ এগুলো চাইলে এবং এই লোগোগুলোর ডিমান্ড থাকে সবথেকে বেশি। এর একটা দিক আপনার তো দেখেই মনে হচ্ছে না এটা ডিমান্ডেবল লোগো। আপনি যদি সাপোজ এই যে আপনার এই যে বিপিএল, আইপিএল, এই যে আপনি ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এই ক্লাবগুলো দেখেন, এদের লোগোগুলো দেখবেন যে হচ্ছে মাস্কট লোগো, অর্থাৎ গেমিং সাইডে রিলেটেড লোগোগুলোকে বলে মাস্কট লোগো। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি বুঝতে পারেন ভালো। হ্যাঁ স্যার এটা কি ক্লায়েন্ট কি কোনো ডেমো দেয় তার উপরে করতে হয়? হ্যাঁ, হয়তো সে স্কেচ দিতে পারে বা ও আপনাকে ব্রিফ দিতে পারে। ওই যে আগে যেমন দেখালাম একটা ব্রিফ দেওয়ার পর আপনাকে খাতায় স্কেচ নিয়ে বসতে হবে, তাকে আপনি স্কেচ গুলো দিবেন, তখন সে বলবে হ্যাঁ এই স্কেচটা যায়, তখন তারপর আপনি একটা প্রফেশনাল লোগো বানানো শুরু করবেন। সরাসরি তো ইমেজ দিবেন না না, কখনোই দিবেন না। ইমেজ দিলে সে আপনার কাছ থেকে বানিয়ে দিবে। না ওই যে তাই না? আপনি বলেন আচ্ছা, আইডিয়া ওকে, ঠিক আছে। এই দেখেন আমরা যদি চাই, এই যে দেখেন আমাদের যে আইপিএল এর খেলা হয় না, ভারতের যে আইপিএল খেলাগুলো হয়, বাংলাদেশের যেগুলো হয়, এই যে প্রতিটা মানে লোগো কিন্তু হচ্ছে গেমিং রিলেটেড লোগো, ঠিক আছে? এই লোগোগুলোকে কিন্তু বলে মাস্কট লোগো। বুঝতে পেরেছি? এবং এগুলো সাধারণত পেন টুল দিয়েই করা হয়। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হইলে ভালো, না ক্লিয়ার হইলে আরো ভালো। ওকে, আমরা এবার পরবর্তী কাজে যাব। আমি আপনাদেরকে একটু দেখাবো। এই ছিল মূলত আমাদের এ। দেখেন আমাদের এখানে দেখা আছে সবথেকে জটিল যেটা, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সবচেয়ে মজার জিনিস দেখাই নাকি? গোল্ডেন দেখাবো নাকি নেগেটিভ স্পেস দেখাবো? নেগেটিভ স্পেস দেখাই। হ্যাঁ, নেগেটিভ স্পেস লোগো দেখাবো। ওকে, আচ্ছা। এখন আমি ধরেন এখান থেকে এআই ফাইলে গেলাম, এখান থেকে নিউ ফাইল, কিছু হয়েছে? ধরেন আমি এখান থেকে ইন পিক্সেল একটা পেজ দিলাম, যে কোনো সাইজে নিতে পারি বা ইঞ্চিতেও নিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিলাম এখানে একটা পেজ, এখান থেকে টাইপ খুলে গেলাম, যাওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, যাওয়ার পরে এখানে ধরেন ফন্টটা বড় করে দিই, কি লিখলাম? বাটারফ্লাই। এখান থেকে টাইপ খুলে গেলাম, যাওয়ার পরে এই ফন্টটা চেঞ্জ করার আগে ফন্টটা সবগুলো বড় করে নাও, অল ক্যাপস দেওয়ার পরে আমি আমার ফন্টটা একটু বড় করে নিচ্ছি, শিফট ধরে একটু বড় করতেছি। ক্লিয়ার? দেওয়ার পরে আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করব, অর্থাৎ এখান থেকে একটা ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক দিলাম। দেখেন একটা ফন্ট আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এতটুকু বুঝছেন? দেন আমরা কি করব, যখন কোনো লোগো তৈরি করব, নেগেটিভ স্পেস করব, তখন লেখাটাকে অবশ্যই শেপে কনভার্ট করে নিতে হবে। তাহলে শেপে কনভার্ট করব কিভাবে? এটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন মাউসের রাইট সাইডে ক্লিক করে আনডু। অর্থাৎ এই যায় এই সবগুলোকে আমি ধরলাম, ধরেন এই কয়টাকে ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপ তো আসে না, সবগুলোকে ধরে কন্ট্রোল জি করে দিলাম। ওকে, এবার এই যে বিটা আছে, ধরেন এই বি এমনই থাকলো, বা এই যে গ্রুপ যেটা করা আছে এটাকে আমি শিফট ধরে একটু ছোট করে দিই, দেন এটাকে আমি এর ধরবার এমন ভাবে রাখলাম। ওকে, এবং বিটাকে যদি আমি একটু বড় করতে চাই রাখলাম। ক্লিয়ার? এখন ধরেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ দিলাম, আমি এই বিটাকে একসাথে ধরে এখান থেকে শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে কনভার্ট করে একটা শেপে করে নিলাম। বুঝছেন? আচ্ছা, এইবার দেখেন ম্যাজিক কারে বলে, বি ইউ টি টি আর বাটারফ্লাই ভেক্টর লিখে আমি এখানে সার্চ করলাম। এখান থেকে আমি ইমেজে চলে যাব, এখান থেকে আমরা একটা ভালো মানের ইমেজ খুলবো, যে ইমেজটা দিলে আমাদের ওর সাথে মানায়। এটা প্রজাপতি উড়ে, ওকে, ধরেন আমি এটা নিলাম, সাপোজ এটাকে ধরে কপি ইমেজ দিলাম, আমার ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম, আসছে? এখন এটাকে ধরে সাইডে রাখলাম, এটাকে ইমেজটাকে ধরে আমি চাই একটু রোটেট করে রিফ্লেক্ট করে নিতে পারি, এটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, দেন এখান থেকে আপনি ওকে করে দিলাম। ক্লিয়ার? এখান থেকে ইমেজ ট্রেজার একটা ক্লিক করলাম, এক্সপার্ট করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক করে এই যে সাইড থেকে এগুলো আমি ডিলিট করে দিলাম। বুঝতে পারছি? এই পুরোটাকে ধরে আমি গ্রুপ করে দিলাম। এবার আমি ধরেন এই ইমেজের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন এইটাকে আমি শিফট এবং অল্টার ধরে একটু ছোট করলাম, যাই আমার ইমেজের উপর নিয়ে যাই, এটাকে শিফট ধরে আরেকটু ছোট করি,
ধরেন এটাকে আমি এখানে রাখলাম, শিফট ধরে আমি আরেকটু বড় করে নিচ্ছি। ক্লিয়ার? ধরেন আমার এখানে এমনটা আমি দেখলাম। ওকে, এই পুরোটাকে ধরলাম, ধরার পর এখান থেকে শেপ বিল্ডারে যাই, যাওয়ার পরে এই অল্টার ধরে এই সাইডে আমার যেগুলো আছে এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে সিলেকশনে যাই, এই পুরোটাকে ধরে এর কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এই যেটা হয়েছে এটা হচ্ছে কি আমার একটা নেগেটিভ স্পেস লোগো। বুঝেছি। বুঝতে পেরেছি? অর্থাৎ এই গোল্ডেন রেশিও বলেন, গ্রিড বলেন, নেগেটিভ স্পেস বলেন, সব ধরনের লোগো হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি করা। ওকে? আচ্ছা, যদি আমরা আরো একটা দেখি, তো ধরেন আমরা আরো একটা কি দেখতে পারি, ধরেন এখান থেকে একটা টাইপ টুল নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, ডিয়ার মানে কি হরিণ। ধরেন এটাকে আমি একটু বড় করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক আনগ্রুপ করলাম, এই তিনটাকে ধরে একটু শিফট অল্টা ধরে একটু ছোট করে দিলাম, এটাকে একটু রাখলাম। ওকে, এখন এই আমরা কি করব, সব সময় চেষ্টা করব এই শেপগুলোকে একটা শেপে কনভার্ট করে নেওয়া। বুঝতে পেরেছেন? সব সময় চেষ্টা রাখতে হবে শেপগুলোকে একটা শেপে কনভার্ট করে নেওয়ার। ধরেন আমি এখানে লিখলাম ডিয়ার ভেক্টর, লেখার পরে আমার এখানে বিভিন্ন ধরনের হরিণ চলে আসছে। আমি এখান থেকে একটা হরিণের ইমেজ নিব। একটা চেষ্টা করবে সব সময় একটা মানে আপনার নির্দিষ্ট মানে চিন্তা ভাবনা এমন থাকবে যে আমি কেমন ইমেজ নিলে আমার ডিজাইনটা ভালো দেখাবে বা ডিজাইনটা ফুটে উঠবে, সেরকম ইমেজ কিন্তু আপনাকে নিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা ইমেজ টেস্ট করে নিয়েছি, নেওয়ার পর তো ছাগলের মতো লাগতেছে না। আচ্ছা, আমরা শুধু এটা নিয়ে আসি, এটা নিলেই আমাদের হবে। আমি এর কালারটা এখান থেকে লাল করে দিলাম, ক্লিয়ার বোঝার জন্য। এটাকে ধরি, শিফট ধরে একটু ছোট করে দিই, এটাকে ধরে এরকম রাখলাম। এটাকে যদি একটু এভাবে বাঁক করে দেওয়া যায় তাহলে হয়তো ভালো দেখাবে। নাও এরকম এটাকে একটু শিফট ধরে একটু বড় করে দিলাম। ক্লিয়ার? ধর আমি রাখছি, সবগুলোকে আমি একসাথে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পরে অল্টা ধরে আমি সাইডের গুলো এইভাবে কেটে দিচ্ছি। এই যে সিলেকশনে গেলাম, ধরেন এবার এই যে পুরোটাকে আছে এই পুরোটাকে ধরে আমি এখান থেকে লাল কালার করে দিলাম। দেখেন এটা হয়ে গেছে কি আমার একটা নেগেটিভ স্পেস লোক। লাল বানাইছেন? এটার সাথে লাল এটা না বানালেও আমি এটা দিই। অবশ্যই, আমি আপনাকে জোর করিনি। দারুণ। বুঝাতে পেরেছি? আচ্ছা, আমার নামে কি বানাবো? আপনার নাম দিয়ে বানাতে